আচ্ছা, প্রথমত আমার কথা শোনা যাচ্ছে তো? হুম, ঠিক আছে। হ্যাঁ, প্রথমত হচ্ছে তোরা যা করলি সেটা হচ্ছে যে তোরা প্রথমে হচ্ছে হাইট কালেক্ট করলি অফ এ পপুলেশন। ঠিক আছে, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর হাইট কালেক্ট করলি। নির্দিষ্ট জনগোষ্ঠী মানে কিরকম, সেটা হচ্ছে ধর, আচ্ছা তোরা সবাই তো তোদের বন্ধুদেরটাই কালেক্ট করেছিস, তার মানে এজ গ্রুপ কত হবে, 17 থেকে 18 নিশ্চয়ই এর মধ্যেই থাকবে। 17 থেকে 18 এজ গ্রুপ। আর তোদের বন্ধু মানে মোটামুটি মিদনাপুর ডিস্ট্রিক্ট, সবাই তো তোরা লোকাল। মিদনাপুর ডিস্ট্রিক্ট, এটা 1 নম্বর ডেটা ছিল। আচ্ছা, 2 নম্বর ডেটা হচ্ছে নাম্বার অফ হেডস ইন টসিং 20 কয়েন্স। 3 নম্বরটা ছিল নাম্বার অফ ফুল স্টপ ইন আ পেজ অফ আ বুক। আচ্ছা, এবার বক্তব্য হলো যে এই তোরা যে কালেক্ট করলি সেখানে তোরা ক্লিয়ারলি বুঝলি, বা যাই হোক, না করেই বোঝা যায়, করলে পরে আরো একটু ভালো লাগে নিজেরই। সেটা হচ্ছে যে কি, এটা হাইট, নাম্বার অফ হেডস এবং নাম্বার অফ ফুল স্টপ, এই তিনটের কোনোটাই প্রেডিক্টেবল নয়। ঠিক আছে, যা খুশি তাই ভ্যালু হতে পারে। মানে যা খুশি তাই মানে, হ্যাঁ অবভিয়াসলি এখন এটা মানে প্রত্যেকটারই একটা এক্সপেক্টেড ভ্যালু তো একটা আছেই, মানে যা খুশি তাই মানে এমন নয় যে মানুষের যে হাইট সম্ভবই না সেই হাইট তোরা পাবি, সেটা বলছি না। কিন্তু প্রেডিক্টেবল নয় মানে কি, মানে হচ্ছে একটা লোকের যে হাইট সেটা তার বাবার হাইট এবং মায়ের হাইট এইটা জানা থাকলেও কখনোই ক্যালকুলেট করে বলা সম্ভব নয় যে ছেলে বা মেয়ের হাইট কত হবে। এটা সেম, এটার জন্যও সেম, যে তোকে যদি 20টা কয়েন আমি দিয়ে দিই, এবার তুই যদি সেখানে নিউটনস ল, রোটেশনাল মোশন, তারপরে হচ্ছে ধর একটা কয়েন টস করছিস, মানে কিরকম যদি হয় কয়েনটা, তাহলে টস করা মানে খুব একটু আইডিয়াল সিস্টেম ধরলে কি, একটা মানে হরাইজন্টাল অ্যাক্সিস, সেটার অ্যাবাউটে বেসিক্যালি রোটেশনটা হচ্ছে। কতটা স্পিডে রোটেশন হবে, মানে বাই বাই করে ঘুরবে নাকি একবার ঘুরেই মাটিতে পড়বে, সেটা ডিপেন্ড করছে কি তোর হাতটা, মানে এরম ভাবে আর কি, তোর হাত যদি হয় তাহলে তুই কতটা স্পিডে তুই কয়েনটাকে টস করাচ্ছিস তার উপর রোটেশনাল স্পিড ডিপেন্ড করবে। কিন্তু কথাটা হলো যে যদি তোকে এই সবকিছু বলে দেওয়া হয়, মানে যদি তুই সবগুলো নোট করিস, তাহলেও তুই ক্যালকুলেট করে বলতে পারবি না যে একবার তুই একবার টস করলি, তাহলেও এটা তোর পক্ষে বলা সম্ভব নয় যে তুই এক্স্যাক্টলি কতগুলো হেড পাবি। লাস্টেরটা হচ্ছে নাম্বার অফ ফুল স্টপ ইন আ পেজ অফ আ বুক। এটা তো পুরোপুরি মানে র্যান্ডম, এটা তো মানে বলা সম্ভবই না। এটা হচ্ছে একটা প্রিন্টিং প্রেসে যখন একটা লোক বইটা প্রিন্ট করছে, মানে এটা তো মানুষ করে, মানে প্রুফ চেকিং, প্রুফ রিডিং, সেটাও একটা মানুষে চেক করে। তো নাম্বার অফ ফুল স্টপ সেটা অ্যাকচুয়ালি অথর কতটা কিরকম কি ফুল স্টপ ইউজ করছে সেটার উপর তো ডিপেন্ড করবেই, প্লাস প্রিন্টিং এরার, মানে ফুল স্টপ অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে ছিল না কিন্তু বইতে ঢুকে গেছে, এটা হতেই পারে, এটা না হওয়ার কিচ্ছু নেই। তা প্রিন্টিং এরারটা পুরোটাই হিউম্যান এরার, আর অথর যেটা লিখছেন সেটা তো পুরোটাই একটা হিউম্যান অ্যাক্টিভিটি, সুতরাং এখানেও কোনোভাবেই এটা বলা সম্ভব নয় যে একটা বইয়ের একটা পেজে নাম্বার অফ ফুল স্টপ কি হবে। পুরোটাই প্রেডিক্টেবল, এখানে কোনো ডেফিনিট ব্যাপার নেই। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে একটা চান্স ফ্যাক্টর আছে, মানে 20টা কয়েন টস করছিস, তুই এটা বলতে পারবি না যে আমি একটা কয়েন টস করলাম,
এই টসে আমি 2টো হেড পাবো বা আমি 18টা হেড পাবো, সেটা তুই বলতে পারবি না, কিন্তু তুই এটা বলতে পারবি যে যদি কয়েনগুলো মানে কয়েনের কি বলবো, মানে যদি কয়েনগুলো আনবায়াসড হয়, অর্থাৎ অর্থাৎ মানে এরকম কয়েনটাকে আমি যদি বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে রাখি, তাহলে কয়েনটা মনে কর এরকম ভাবে, এরকম দেখতে, মানে বুঝতে পারলাম, কয়েনটা বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে আছে, মানে কয়েনের আমি একটা ক্রস সেকশন নিচ্ছি, একটা এরকম কয়েন, তাকে আমি এভাবে সোজা কেটে দিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কয়েনের একটা পিঠ, এটা হেড, এটা হচ্ছে কয়েনের উল্টো পিঠ, এটা হচ্ছে টেল। যদি এই দুটো পিঠ এক্স্যাক্টলি একই রকম হয়, তাহলে তুই এটা বলতে পারিস যে একটা 20টা কয়েন টস করলে 10টা হেড পাওয়ার চান্স বেশি। এইটা তুই বলতে পারবি যে 10টা হেড কত কি আর হবে, হবে 8-10টা হেডই হবে, 10টা পাওয়ার চান্সটাই বেশি, চান্সটা বলতে পারবো, কিন্তু কোনো একটা পার্টিকুলার টসে কি হবে সেইটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। হুম, তার মানে তোর এই যে ইয়েগুলো, মানে এগুলো তো এক একটা ভেরিয়েবল, ঠিক আছে, হাইট অফ দ্য পপুলেশন, এটা কি, এটা একটা সাম ভেরিয়েবল এক্স, অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুটা কি, হাইট। নাম্বার অফ হেড, এটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল। নাম্বার অফ ফুল স্টপ, সেটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল। তোরা হচ্ছে যেমন এই এক্স এরই বিভিন্ন রকম ভ্যালু পেয়েছিস। আচ্ছা নীলাঞ্জনা, সবগুলো একটা ইয়েতে আছে, পিডিএফ এ আছে, তাই আমি এটাই খুলছি। যেমন ধর এটা হচ্ছে কি, বিভিন্ন পেজে ফুল স্টপের সংখ্যা, এগুলো এক একটা নাম্বার, ঠিক আছে, 9, 19, 19, 18, 17, 23, 14, 7। হাইট, ঠিক আছে, বিভিন্ন রকম হাইট, এগুলো হচ্ছে একটা সংখ্যা, এটাকে ইঞ্চের থেকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলে বেটার। কয়েন টস কতগুলো হেড পাচ্ছি, এগুলো হচ্ছে বিভিন্ন ভ্যালু। তাহলে এটা কি, এরা হচ্ছে একটা এরা হচ্ছে বিভিন্ন ভেরিয়েবল, এবং তাদের ভ্যালুটা কি, কোনো ডেফিনিটিভ ভ্যালু নেই, তাদের অ্যাকচুয়ালি মানে মানে অনেক রকম ভ্যালু পসিবল, ডিফারেন্ট পসিবল ভ্যালুস। অর্থাৎ এই যে মানে তাদের কোনো ডেফিনিট ভ্যালু নেই, নানান রকম ভ্যালু হতে পারে, অর্থাৎ যা খুশি তাই হতে পারে, এটাকে বলে র্যান্ডম। যদিও র্যান্ডমনেস কথাটা মানে এটা ম্যাথমেটিক্যালি ডিফাইন করাটা আর কি খুবই, মানে কি বলতো, তোকে যদি আমি এখন বলি যে তুই আমাকে, সেই ম্যাজিশিয়ানরা বলে না যে মন থেকে একটা, 1 থেকে 10 মধ্যে একটা সংখ্যা বলো, ঠিক আছে, ওইটাকেও কিন্তু পুরোপুরি র্যান্ডম বলা যায় না, মানে র্যান্ডম নাম্বার ব্যাপারটা, র্যান্ডমনেস ব্যাপারটাই একটা ইয়ের ব্যাপার। র্যান্ডমনেস মানে হলো, জাস্ট এ মিনিট, আব্দুল, হ্যাঁ, র্যান্ডমনেস কথাটার মানে হচ্ছে কি, যার মধ্যে কোনো প্যাটার্ন নেই, দেয়ার ইজ নো প্যাটার্ন। এবং এটা শুনলে তোরা অবাক হবি যে কোনো মানুষের পক্ষে, মানে এটা শুনতে খুবই সহজ, তোকে যদি আমি এখন বলি যে তুই এই 10টা র্যান্ডম নাম্বার বল, ঠিক আছে, তো বক্তব্য হচ্ছে যে সেটা তুই কখনোই বলতে পারবি না, মানে যখনই তুই বলবি, আম, মানে কেউ একটা বললো, আচ্ছা কেউ একজন বল দেখি, পৌলবী বল 10টা নাম্বার বল, না ভেবেই বল। কতগুলো হলো, 1, 2, 3, 4, দাঁড়া কটা হয়েছে,
2 3 4 5 6 7 8, ও না 10টা হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে কি 2টা দুবার বললি? না 2 একবারই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, ঠিক আছে, এটা র্যান্ডমনেস, মানে র্যান্ডম নাম্বার মানে হচ্ছে যার মধ্যে কোনো প্যাটার্ন নেই। র্যান্ডমনেস চেক করার কিছু নির্দিষ্ট, মানে সেটা মানে আরেকটু, মানে সেটা অ্যাকচুয়ালি এক্ষুনি বলা একটু মুশকিল। কিন্তু এই নাম্বারগুলো থেকে আমি যেমন এটা বলতে পারি যে পৌলবী যে নাম্বারগুলো বলেছে তার মধ্যে 2 8 14 50 92 68 61 87 3। ঠিক আছে, আচ্ছা এই 10টার মধ্যে টোটাল 10টা নাম্বারও বলেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ও আচ্ছা টোটাল 11টা নাম্বার বলেছে। আচ্ছা 11টা নাম্বার, ও 11টা হলে হবে না, লাস্ট নাম্বারটা আমাকে বাদ দিতে হবে। এই এক্সাম্পলটাতে 11 হলে মুশকিল। আচ্ছা টোটাল যে 10টা নাম্বার বলেছে তার মধ্যে 6টা নাম্বার হচ্ছে, অর্থাৎ 60% নাম্বার হচ্ছে ইভেন নাম্বার। ঠিক আছে, এইটা পিওরলি র্যান্ডম, মানে পিওরলি র্যান্ডম বলা যেত না, কিন্তু যেহেতু ও এটার মধ্যে অর্ধেকের বেশি ও ইভেন নাম্বার বলেছে, তার মানে ওর মাথার মধ্যে কিছু একটা নিশ্চয়ই বায়াস আছে, ও জোড়ায় জোড়ায় সংখ্যা পছন্দ করে। মানে হিউম্যান ব্রেন মানে কিছু না কিছু দিকে বায়াস থাকে। মানে আমরা যখন ফট করে কেউ যদি আমাকে বলে না তুমি চট করে আমাকে 5টা নাম্বার বলো, তখন আমরা কিছু একটা প্যাটার্ন ভাবি। হয়তো কারোর বাড়িতে ভাই বোন আছে, তার বাড়িতে টোটাল ফ্যামিলি মেম্বারের সংখ্যা হয়তো 4, তাহলে সে প্রথমেই হয়তো 4 সংখ্যাটা বলবে। বা তার হয়তো বাড়ির পিনকোড, যেমন আমাদের কলেজের পিনকোড হচ্ছে 72 16 57। হ্যাঁ, তো যে কলেজের জিনিসপত্র নিয়ে খুব ডিল করে তাকে যদি ফট করে বলা হয় যে 7 8টা সংখ্যা বলতে, সে হয়তো প্রথমেই পিনকোডের রিলেটেড 2 6 5 7 এইগুলোই হয়তো সে আগে বলবে। এবার তাকে যদি 50টা সংখ্যা বলতে বলি, সে হয়তো মাঝে মাঝে এগুলোই ঘুরে ফিরে বারবার করে রিপিট করবে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে আহ, একদম উইদাউট এনি প্যাটার্ন নাম্বার বলা, সেটা শুনতে যতটা সহজ, আসলে সেটা মোটেই সেরকম না। কোনো কোথাও না কোথাও আমরা একটু হলেও বায়াসড হয়ে যাই। হুম, র্যান্ডম নাম্বার জেনারেট করা ইটসেলফ একটা আলাদা একটা কি বলবো ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স। এবং তোদের নিশ্চয়ই সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, সেখানে দেখবি একটা সুইচ আছে আর এন বলে লেখা থাকে। ওই সুইচটা প্রেস করলে র্যান্ডম নাম্বার জেনারেট হয়। এটা স্ট্যাটিস্টিক্সের একটা খুব ইন্টারেস্টিং জিনিস। যাক, সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু এখানে কথা হচ্ছে এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের যে ভ্যালুগুলো, এগুলো কিন্তু প্রকৃতপক্ষেই র্যান্ডম। হ্যাঁ, মানে র্যান্ডমনেস নিয়ে যদি পরে পড়াশোনা করিস তাহলে এটা আরো ভালোভাবে বুঝতে পারবি। এক্ষুনি বলতে গেলে প্রচুর বলতে হবে, কিন্তু মোদ্দা কথা এইটা মাথায় রাখবি যে র্যান্ডমনেস মানে হচ্ছে যার মধ্যে কোনো প্যাটার্ন নেই, এবং এটা অ্যাচিভ করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। আর আমাদের ডেইলি লাইফে যে সংখ্যাগুলো রেলিভ্যান্ট, যার মধ্যে 3টে উদাহরণ, হাইট অফ আ পপুলেশন তো একদম একটা রেলিভেন্ট কোয়ান্টিটি। এবার মানে এটা ছাড়াও আরো হাজার হাজার, মানে যখন একটা পপুলেশনকে নিয়ে কাজ হয় যে কোনো ব্যাপার, এই যে কোভিড এর ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে, এটা একটা কি লার্জ পপুলেশনকে নিয়ে কাজ। তো এই সংক্রান্ত যত ভ্যালু আছে, মানে যত ভেরিয়েবল আছে, রিয়েল লাইফে যত এই ধরনের সিচুয়েশন আছে, সব সময় সমস্ত ভেরিয়েবলের যে ভ্যালু, সেগুলো সব সময় র্যান্ডম, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে তারা সর্বদা প্রবাবিলিস্টিক। কোনোভাবেই কোনোভাবেই ওগুলো প্রেডিক্টেবল নয়। ইনিশিয়াল কিছু কন্ডিশন দিয়ে দিল, প্রেডিক্টেবল মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিল, তুই ফাইনাল স্টেজটা বলতে পারছিস কিনা। তো ডেইলি লাইফে আমরা যে ধরনের জিনিসপত্র নিয়ে ডিল করি, সেগুলোতে ইনিশিয়াল কন্ডিশন বলে দিলে ফাইনাল রেজাল্ট বলা যাবে, এটা ডেইলি লাইফের যে ফিজিক্যাল কোয়ান্টিটি তাদের ক্ষেত্রে এটা কোনোদিনও হয় না। সব সময় প্রবাবিলিস্টিক এবং সব সময় র্যান্ডম ভেরিয়েবল।
হুম। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে যে তাহলে র্যান্ডম ভেরিয়েবল তো ঠিক আছে, ভালো কথা। তো আমরা এখানে কিরকম পেয়েছি র্যান্ডম ভেরিয়েবল, যে কোনো একটা উদাহরণ নিই। ধরা যাক কয়েন টস, নাম্বার অফ হেড। এক মিনিট। আচ্ছা, তো হেডের হেড, আচ্ছা এটার আমরা মিনিমাম ভ্যালু কত পেয়েছি একটু দেখি। ওর ক্ষেত্রে 5টাই মনে হচ্ছে সব থেকে কম। আচ্ছা, 5-এর কম পাওয়া যায়নি। আর ম্যাক্সিমামটা 5, এখানে একটাই আছে। আচ্ছা, হাইয়েস্ট 14 দেখতে পাচ্ছি, 15 আছে। 14, 15 আছে, 15টাই হাইয়েস্ট। আচ্ছা, 15 এখানে একটা আছে, আর একটা সম্ভবত আগে একটা আছে। হ্যাঁ, আর কোথাও নেই। বাহ। আচ্ছা, তাহলে নাম্বার অফ হেড এটা হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স। আচ্ছা, এক্স এর ভ্যালু মিনিমাম পাওয়া গেছে 5, আর ম্যাক্সিমাম পাওয়া গেছে 15। আচ্ছা, 5টা পাওয়া গেছে একবার, আর 15টা পাওয়া গেছে দুবার। ঠিক আছে, তো এই যে তোরা এক একবার যে টস করেছিস, একবার, দুবার, তিনবার, চারবার, সিঙ্গেল টস, এটাকে বলা হয় একটা ট্রায়াল। হ্যাঁ, এটাকে বলা হয় একটা ট্রায়াল, মানে অ্যাকর্ডিং টু দ্য, মানে ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রবাবিলিটি। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 100। আচ্ছা, এবার আমরা একটা ইভেন্ট ডিফাইন করি E1। সেই E1টা কি? র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু ইকুয়াল টু 5। E1 অর্থাৎ নাম্বার অফ হেডস ইজ 5। আচ্ছা, এবার এই ইভেন্টটা কতবার ঘটেছে? কতবার ঘটেছে? এখানে আমরা দেখতে পেলাম যে এটা একবারই ঘটেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 100, আর এইটা হলো নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট। অর্থাৎ আমার ইভেন্টটা যদি হয় x ইকুয়াল টু 5, 5টা হেড পাবো, এটা যদি ইভেন্ট হয়, তাহলে ফেভারেবল ইভেন্টের সংখ্যাটা হচ্ছে 1। হ্যাঁ, সিমিলারলি আমি আরেকটা ইভেন্ট ডিফাইন করতে পারি, সেটা কি? x ইকুয়াল টু 15, অর্থাৎ নাম্বার অফ হেডস ইকুয়াল টু 15। তার ফেভারেবল ইভেন্টের সংখ্যাটা কত? দুবার পেয়েছি আমরা 15টা হেড।
ঠিক আছে? তাহলে এখানে একটা চার্ট বানানো যেতে পারে। হ্যালো, এই বলছি তোকে আমি পরে ফোন করছি, হ্যাঁ ক্লাসে আছি, ক্লাসটা হয়ে গেলে তোকে ফোন করছি, ঠিক আছে? হুম হুম হুম। আচ্ছা, তো আমরা এখানে একটা চার্ট বানাতে পারি, সেটা হচ্ছে পসিবল ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল আর নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস। সেখানে মিনিমামটা 5 আর ম্যাক্সিমামটা 15। মিনিমামটা একবার পাওয়া গেছে, তাই তো? হ্যাঁ। আর ম্যাক্সিমামটা দুবার পাওয়া গেছে। এর মাঝখানে আরো অন্যান্য ভ্যালুগুলো আছে, সেটা ওই ছকটা দেখলেই বোঝা যাবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস এবং প্রবাবিলিটি। হ্যাঁ, প্রবাবিলিটিটা কি করে পাবো? আমার টোটাল নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 100 এবং তার মধ্যে একটা মাত্র ট্রায়ালে 5 পাওয়া গেছে, তাহলে এর প্রবাবিলিটি হচ্ছে 1/100। টোটাল নাম্বার অফ ট্রায়ালস 100 আর 15 পাওয়া গেছে দুটো ট্রায়ালে, তাহলে 15 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/100। কেমন? এই দুটো সংখ্যা কত কম! এক্সট্রিম এন্ডে যারা আছে তাদেরকে কত কম বার পাওয়া যাচ্ছে, রাইট? কিন্তু মাঝের গুলোতে যখন আমরা যাব, যেমন একটা মাঝামাঝি কিছু ভ্যালু নিই, সাপোজ সাপোজ 10। 10 একটা পাওয়া গেছে, দুটো, তিনটে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19টা। প্রবাবিলিটি 19, 19/100। এবার চেক করার সময় নিশ্চয়ই এটা লক্ষ্য করেছি যে 9ও অনেকগুলো পাওয়া গেছে এবং 11ও অনেকগুলো পাওয়া গেছে। তাহলে এরকম করে ফ্রিকোয়েন্সি গুলো লিখবি যে প্রত্যেকটা নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট কতগুলো এবং তার প্রবাবিলিটি লিখবি। যদি প্লট করিস, প্লটটা করবি, প্লট করলে দেখতে পাবি এক্স অ্যাক্সিসে হচ্ছে, এটা কোনো গ্রাফ পেপারে না করলেও হবে, এটা সিম্পল খাতাতেও একটা ছক বানিয়ে করতে পারিস। এক্স অ্যাক্সিসে প্লট করবি র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো, ওয়াই অ্যাক্সিসে প্লট করবি প্রবাবিলিটি প্লট করতে একটু অসুবিধা হবে, এটা ফ্র্যাকশন আছে, এটা অসুবিধা করেই করবি, বুদ্ধি করে করবি, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে র্যান্ডম ভেরিয়েবল প্লট করবি, ওয়াই অ্যাক্সিসে সেটা পাওয়ার প্রবাবিলিটিটা প্লট করবি। প্লট করলে দেখতে পাবি যে একটা কোনো মিডিল পয়েন্ট থাকবে, সেটা 9 বা 11ও হতে পারে, 10ই হবে এরকম কোনো কথা নেই, বা 9.5ও হতে পারে, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তোরা সবগুলো এখানে প্লট করবি, করলে দেখতে পাবি যে মাঝখানটা কোথাও একটা বেশি হাইট হবে, আর একদম এক্স এর ভ্যালু খুব বেশিতেও কমে যাবে, এখানে যেমন 2 আছে, আর খুব কমেও এটা প্রবাবিলিটিটা কমে যাবে আর মাঝখানটাতে বেশি আসবে। কেমন? তো এই যে গ্রাফটা পাবি তোরা, মানে এক্স অ্যাক্সিসে র্যান্ডম ভেরিয়েবল থাকবে, ওয়াই অ্যাক্সিসে প্রবাবিলিটি থাকবে, এই গ্রাফটাকে বলা হয়
প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবং এর মধ্যে আবার ব্যাপার আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিসক্রিট ভেরিয়েবলের জন্য একরকম হবে, মানে একরকম হয়, কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য আরেক রকম হয়। ঠিক আছে, মানে তোরা তো অনেকগুলো ঘটনা স্টাডি করলি, এবার নট নেসেসারি, মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে পি এক্স ভার্সাস এক্স। এবার সেটা যে সবসময় এইরকমই দেখতে হবে সেটা মানে নাও হতে পারে, সেটা অন্য কোনো রকমও দেখতে হতে পারে। তো দেখা গেছে যে সাধারণত রিয়েল লাইফে যা যা সিচুয়েশন হ্যান্ডেল করা হয় তাতে করে থ্রি টাইপস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনস এর মধ্যেই পড়ে আর কি, মানে আমরা যা যা ডেটা পাই আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো কিছু না কিছু ভাবে তিনটে টাইপের মধ্যে ঢুকে যায়। তো এই যে তিনটে টাইপ অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তার মধ্যে একটু ভাগাভাগি আছে। যদি ভেরিয়েবলটা ডিসক্রিট হয়, ডিসক্রিট কিরকম, যেমন তোরা টস করলি, টসিং অফ আ কয়েন, হ্যাঁ, সেখানে নাম্বার অফ হেড গুলো কি পাচ্ছিস, 5 পাচ্ছিস, 6 পাচ্ছিস, 8 পাচ্ছিস, কিন্তু 6.5, 8.2 এটা তো পাচ্ছিস না। সো টসিং অফ আ কয়েন, এবং সেখানে নাম্বার অফ হেডস, এটা হচ্ছে দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ ডিসক্রিট ভেরিয়েবল। কিছু কিছু পার্টিকুলার ভ্যালু পাচ্ছিস আর কিছু কিছু ফ্র্যাকশনাল ভ্যালু ওগুলো অ্যালাউড না। কন্টিনিউয়াস ভেরিয়েবল সব ভ্যালু অ্যালাউড, যেমন হাইট। কেমন? আচ্ছা, ডিসক্রিট ভেরিয়েবলের মধ্যে আরো একটা জিনিসও ঢুকবে, তোরা যা করেছিস তার পরিপ্রেক্ষিতে বলছি। আর একটা জিনিস যেটা ঢুকবে সেটা হচ্ছে নাম্বার অফ ফুল স্টপ, সেটাও ফ্র্যাকশন হয় না, তাহলে ওটাও ডিসক্রিট। নাম্বার অফ ফুল স্টপ ইন আ পেজ। ঠিক আছে, আচ্ছা, এবার ভেরিয়েবল যদি কন্টিনিউয়াস হয়, বাইনোমিয়াল, আচ্ছা, ভেরিয়েবল যদি কন্টিনিউয়াস হয় তাহলে সাধারণত যে ডিস্ট্রিবিউশনটা ফিট করে, মানে যে ডিস্ট্রিবিউশনটা ফলো করে সেটাকে বলে নর্মাল ডিস্ট্রিবিউশন। আর ভেরিয়েবল যদি ডিসক্রিট হয় তাহলে ওরা যেটা ফলো করে, দু রকম ফলো করতে পারে। একটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো তাহলে এগুলো বলবো ডিটেলে, যেটা আজকে বলবো না, ওটা বলবো নেক্সট ক্লাসে। তার আগে তোরা যেটা করবি সেটা হলো যে যেইভাবে এইটা আমি দেখালাম, এই যে র্যান্ডম ভেরিয়েবল এক্স, তার প্রত্যেকটার প্রবাবিলিটি এবং তারপরে প্লট, এই জিনিসটা তোরা ওই দুটো ডেটা সেটের জন্য করবি। একটা হচ্ছে টসিং অফ কয়েন্স, আর একটা হচ্ছে নাম্বার অফ ফুল স্টপ। ঠিক আছে, এই দুটোর জন্য এই ছকটা করবি। আচ্ছা, এবার কয়েন টসের জন্য px ভার্সাস x প্লট করবি, নাম্বার অফ ফুল স্টপের জন্যও px ভার্সাস x প্লট করবি। এটা গেল ডিসক্রিট ভেরিয়েবল। এবার হাইটের যে ডেটাটা আছে ওইটা একটু সমস্যা, কেননা ওটাতে এরকম সুন্দর 5, 8, 11 ওরকম তো পাবি না, ওখানে বিভিন্ন রকম ভ্যালু।
কেননা ওটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ভেরিয়েবল। সেখানে একটা ডেটা খুলি, মানে সেখানে তোকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মানে কিছু রেঞ্জ ভাগ করে নিতে হবে। আচ্ছা, এখানে হাইয়েস্ট হচ্ছে 5, 9 হাইয়েস্ট। বাবা 5, 9 তো প্রচুর। ও 6, 2ও আছে একজন। 6, 2, 6, 2 টলেস্ট, আর সব থেকে কম মনে হচ্ছে 5, 1, 5, 1 সব থেকে কম, 6, 2 সব থেকে বেশি। ওকে, মিনিমাম 5, 1 সবগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করবি। ম্যাক্সিমাম 6, 2। আচ্ছা, এবার তাহলে ইঞ্চিতে এটা হচ্ছে গিয়ে 5, 12, 60, 61 ইঞ্চ, আর এটা হচ্ছে 6, 72, 73, 74 ইঞ্চ। আচ্ছা, 61 থেকে 74 টোটাল লেংথ অফ, কি বলা যায় এটাকে, মানে রেঞ্জ, অ্যাকচুয়ালি লেংথ ঠিক নয়, হাইটের রেঞ্জ, রেঞ্জ অফ হাইট, সেটা কত আছে? 61 থেকে 74, তার মানে হাইটের রেঞ্জের মানে মানে ভেরিয়েশনের যে লেংথ, সেই লেংথটা হচ্ছে 61, 10, 71 মানে 13। মানে মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যে গ্যাপটা হচ্ছে 13 ইঞ্চ। ঠিক আছে? আচ্ছা, এই 13 ইঞ্চকে তুই 14, 6, 2, 12, 2 করে আমি যদি স্প্লিট করি, তাহলে আমাকে, মানে আমি লেটাস ডিফাইন ইন্টারভ্যাল অফ 2 ইঞ্চ, ঠিক আছে, করে আমি এরকম ডিফাইন করি, যদি করি আর কি, 60 থেকে 62 ইঞ্চ, 62 থেকে 64, 64 থেকে 66, 66 থেকে 68, 68 টু 70, 70 টু 72, 72 টু 74, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা রেঞ্জ পেলাম। মানে ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে যেহেতু আমরা এক একটা আলাদা আলাদা ভ্যালু পাচ্ছিলাম, তাই ওখানে আমাদের কোনো সমস্যা ছিল না। কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এরকম একটা ইন্টারভ্যাল ডিফাইন করতে হবে, না হলে তুই মানে কোনো কিছু আর কি ক্যালকুলেট করতে পারবি না। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো যে 60 থেকে 62 ইঞ্চ আর 62 থেকে 64 ইঞ্চ, কারুর হাইট যদি এক্স্যাক্ট 62 ইঞ্চ হয়, তাহলে তাকে কোন ইন্টারভ্যালে ধরবি? এটা যার যার নিজস্ব মানে কনসেপ্ট, মানে তোকে এটা মাথায় রাখতে হবে যে কারুর যদি মানে হাইটটা লিমিটে এসে পড়ে ধর 62 ইঞ্চ, তাহলে তুই তাকে স্মলার ইন্টারভ্যালে কনসিডার করবি। মানে এটা তুই প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্যই তুই যদি একই রুল ফলো করিস, তাহলে এটা কোনো ম্যাটার করে না। মানে কেউ যদি মানে লিমিটে যে আছে তাকে
স্মলার ইন্টারভ্যালে ঢুকিয়ে নেয়, তাহলে তাকে সবগুলো ক্ষেত্রেই তাই করতে হবে। আবার অন্য কেউ অন্যরকম ভাবেও করতে পারে, লিমিটে যে লোকটা আছে তাকে হায়ার ইন্টারভ্যালেও ঢোকাতে পারে, সেটা তার ব্যাপার। মানে এটা তোরা এক একজন এক এক রকম করতে পারিস, কিন্তু যেটাই করবি সেটা সবসময় ফলো করতে হবে। মানে 66 ইঞ্চের লোকটাকে এখানে ধরবি, 64 ইঞ্চের কাউকে পেলে এর মধ্যে ধরবি, ঠিক আছে? আচ্ছা, এইবার কি করবি, তাহলে 60 থেকে 62-র মধ্যে কতজন আছে, এবার আবার সেই চারটাতে ফিরে যাবি। এখানে প্রত্যেকটাকে ইঞ্চে ইঞ্চে কনভার্ট করবি। ইঞ্চে করলেও প্রবলেম নেই, ঠিক আছে, ইঞ্চেও করতে পারিস, বা যে সেন্টিমিটারে করেছিস সে সেন্টিমিটারে করিস। তাহলে 60 থেকে 62-র মধ্যে কজন আছে, 62 থেকে 64-র মধ্যে কজন আছে, এখানে টোটাল কতজনের আছে দেখিনি। টোটাল এখানে আছে 50 জনের। তো ওমা কোথায় গেল, হুম, তো টোটাল 50, তো এখানে হয়তো তোর বেরোবে 4 জন, এখানে হয়তো বেরোবে 6 জন, এরম করে করে বেরোবে। টোটাল এই কলামটা টোটাল অ্যাড করলে তুই পাবি 50, ঠিক আছে? এইটাকে তার মানে 60 থেকে 62 এই রেঞ্জে একটা স্টুডেন্টের হাইট হওয়ার প্রবাবিলিটি হলো 4/50। 62 থেকে 64 এই রেঞ্জে একটা স্টুডেন্টের হাইট হওয়ার প্রবাবিলিটি হলো 6/50। এরকম করে করে আপ টু দিস পয়েন্ট একটা কিছু পাবি। এইটাকে এবার গ্রাফে প্লট করবি। আচ্ছা, এখানে গ্রাফে প্লট করার সময় তোকে কি করতে হবে, র্যান্ডম ভেরিয়েবল ভার্সেস পিএক্স, সেটা তো ঠিক আছে। আর এখানে তোকে ওই 60, 62, 64 এরকম করে করে করতে হবে। তারপর সেই রেঞ্জ অনুযায়ী তোকে এই নাম্বারটা প্লট করতে হবে। এটা একটু ধরে নিবি যে তোর যদি এখানে 60 হয় আর এটা যদি 62 হয়, তাহলে 4-এর 50টা তুই 61 বরাবর বসাবি। মানে এটাও একই ব্যাপার যে সমস্ত ইন্টারভ্যালের ক্ষেত্রেই তোকে এই রুলটা ফলো করতে হবে, যে যে কোনো একটা রেঞ্জের করেসপন্ডিং যে প্রবাবিলিটি, সেটা সেই রেঞ্জের মিড পয়েন্টের রেসপেক্টে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে তুই যেটা পাবি সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর আ কন্টিনিউয়াস ভেরিয়েবল। কেমন? আচ্ছা, কয়েন টস বা পেজ নাম্বারটাতে সবাই নিজের নিজের এটা নিয়েই করিস। হাইটেরটা আমি বলবো যে যার 50-এর কম আছে, কারোর কি আছে 50-এর কম? কার একটা 30 আছে বোধহয়, নাকি? যদি 50 থাকে তাহলে ঠিক আছে, আর যদি কারোর 50-এর কম থাকে তাহলে তাকে অন্য আরেকজনের ডেটা নিয়ে অ্যাড করে করতে হবে আর কি কাজটা। এমনিতে এটা অ্যাকচুয়ালি যত বেশি করবি তত ভালো, কিন্তু আমি ঠিক আছে, আমি চাপ বাড়াচ্ছি না, 50-ই কর, 50-এই আইডিয়াটা পেয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে তোরা 3টে ডেটা সেট, হাইট, কয়েন টস এবং ফুল স্টপ, এই 3টে থেকে তোরা পাবি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। সেটা তো পাবি, সেটা তো প্লট করলেই পাবি। কিন্তু প্রশ্ন হলো যে এইবার যে মানে থিওরিটিক্যাল কিছু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে এখানে তুই যেটা পাচ্ছিস সেটা তো এক্সপেরিমেন্টাল, মানে তুই নিজে ডেটা কালেক্ট করছিস। মনে কর তুই একটা সার্ভে পারসন, তুই ডেটা কালেক্ট করলি, তুই এক্সপেরিমেন্টালি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ পেলি। এবার থিওরিটিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ 3 প্রকারের হয়। বাইনোমিয়াল, মানে মেনলি 3 প্রকারের হয়, বাইনোমিয়াল, পয়সন
নর্মাল, নর্মালকে আবার গসিয়ানও বলে। এছাড়াও আরো কিছু কিছু টাইপ আছে, কিন্তু সেগুলো খুব একটা মানে ঠিক পাওয়া যায় না, ওগুলো সাধারণত সচরাচর ডেইলি লাইফে ওগুলো পাওয়া যায় না। তখন প্রশ্ন হলো যে এবার আমি তো যদি তোকে জিজ্ঞেস করি যে হাইটের তুমি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভটা পেয়েছো, সেটা কি বাইনোমিয়াল ফলো করছে, না পয়সন ফলো করছে, নাকি নর্মাল ফলো করছে? হ্যাঁ, বা টসের ক্ষেত্রে বা ফুল স্টপের ক্ষেত্রে আমি যদি তোকে জিজ্ঞেস করি যে এটা কোন কার্ভটা ফলো করছে, এবং এটা জানাটা খুব জরুরি, কেননা কোন মানে এই সমস্ত কার্ভ এগুলো থিওরিটিক্যাল কার্ভ, তার মানে কি এগুলোর করেসপন্ডিং একটা ম্যাথমেটিক্স আছে। তাহলে একটা পপুলেশনের ডেটা, সেটাকে যদি তুই ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে মানে ফিট করতে না পারিস, তাহলে সেই ডেটা নিয়ে তুই কোনো কাজই করতে পারবি না। মানে এটা তো ধর 10-15টা ছেলের ব্যাপার নয়। যখন একটা ভ্যাকসিনের ট্রায়াল দেওয়া হয়, এই যে আমরা শুনছিলাম যে ভ্যাকসিনের ট্রায়াল দেওয়া হচ্ছে, তারপরেই শোনা গেল কি যে না সাইড এফেক্ট থাকতে পারে। তো এগুলো তো একটা হিউজ নাম্বার অফ ডেটা। সাইড এফেক্ট, একটা লোকের হয়তো ফুসফুসে সমস্যা হয়েছে, আরেকটা লোকের হয়তো ভ্যাকসিন নেওয়ার পর হয়তো লিভারে সমস্যা হয়েছে। তো এরকম মানে হিউজ নাম্বার অফ ডেটা, বুঝতে পারছিস তো? হিউজ নাম্বার অফ পিপল এবং তাদের হিউজ নাম্বার অফ সমস্যা, সব মিলিয়ে হচ্ছে হিউজ নাম্বার অফ ডেটা। সেটাকে তুই যদি একটা মানে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলায় না আনতে পারিস, তাহলে ওই ডেটা নিয়ে তুই তারপরে মানে তুই কোনো সিদ্ধান্তে আসতে পারবি। তা প্রশ্ন হলো যে একটা কার্ভ তুই পেলি, কিন্তু সেটা কোন ম্যাথমেটিক্সটা ফলো করছে সেটা তোকে বুঝতে হবে। সেটা বুঝবি কিভাবে? বোঝার উপায় হলো যে প্রথমে তোকে একটা হাইপোথিসিস মানে হচ্ছে কি আমরা যা ধরে নিই সেটাকে বলে হাইপোথিসিস। যেমন ধর ডাল্টনের ডাল্টনের হাইপোথিসিস ছিল কি, ওটা মনে হচ্ছে ডাল্টনের হাইপোথিসিস ছিল। মানে এটা একটা খুব পপুলার প্রশ্ন, যে কিছু কিছু মানে হাইপোথিসিস বলে কিছু কিছু জিনিসকে, আবার কিছু কিছু জিনিসকে বলে থিওরেম, আর কিছু কিছু জিনিসকে বলে ল বা প্রিন্সিপল। এদের মধ্যে পার্থক্যটা কি? হাইপোথিসিসের সঙ্গে থিওরেম বা ল এর একটা বড় পার্থক্যই হলো হাইপোথিসিস মানে কি ধরে নেওয়া, মানে ইনটুইটিভলি আমার মনে হচ্ছে যে এইটা হতে পারে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই, এই ধরনের জিনিসকে বলা হয় হাইপোথিসিস। তো এখানে যেমন তুই দেখলি যে হাইট নয়, টসটা মনে কর। টসের সময় আমরা কি দেখছিলাম যে খুব কম নাম্বার অফ হেড, সেখানে প্রবাবিলিটিটা কম, আর খুব বেশি নাম্বার অফ হেড, সেখানেও প্রবাবিলিটি কম, কিন্তু মাঝামাঝি যেটা আছে 10, তার প্রবাবিলিটিটা বেশি। এবার তুই আনুষঙ্গিক বাকিগুলো প্লট করলি, করে তুই বললি যে এটা দেখে আমার মনে হচ্ছে যে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, আমার দেখে মনে হলো। তার মানে এখানে তুই একটা হাইপোথিসিস করলি যে the distribution is normal। এবার তোর নেক্সট স্টেপটা কি হবে? যদি এই ডিস্ট্রিবিউশনটা নর্মাল হয়, মানে এবার তুই নর্মাল ধরে নিবি যে ডিস্ট্রিবিউশনটা নর্মাল। এবার নর্মাল ডিস্ট্রিবিউশন ধরে তোকে কিছু একটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে একটা মানে তোর মানে একটা ভ্যালু বেরোবে, যেটা এবার তোকে কম্পেয়ার করতে হবে যে অরিজিনাল নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তুই একটা হাইপোথিসিস করলি যে মনে হচ্ছে এটা নর্মাল। এবার যদি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, তাহলে তুই কিছু একটা প্যারামিটার ক্যালকুলেট করলি তোর ডেটা বেসটাকে ধরে, করে তুই কিছু একটা ভ্যালু পাবি। এবার তুই সেটাকে অরিজিনাল কোনো একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের সঙ্গে কম্পেয়ার করবি। কম্পেয়ার করে দেখতে হবে যে সেটা কি মানে ওটা কি ম্যাচ করছে কিংবা ম্যাচ করছে না। যদি ম্যাচ করে যায়, মানে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের সঙ্গে সেই ভ্যালুটা যদি ম্যাচ করে যায়, তাহলে তোর হাইপোথিসিসটা ঠিক আছে।
আর যদি ম্যাচ না করে তাহলে তো হাইপোথিসিসটা রিজেক্ট করতে হবে। এটা যখন পুরো ম্যাথসটা করবো তখন বুঝতে পারবি, আমি জাস্ট আইডিয়াটা বলার চেষ্টা করছি যে মানে প্রথমে তুই ধরে নিলি যে এটা এরকম, তারপর তুই সেটার বেসিসে কিছু ক্যালকুলেশন করলি, করে তুই দেখতে পেলি যে না আমি এটা এরকম হলে আমি যা রেজাল্ট পাচ্ছি সেটা তো এরকম তো পাওয়ার কথা না, তাহলে আমার হাইপোথিসিসটা ভুল ছিল। এই কাজটাকে বলা হয়, মানে এই যে প্রথম যে হাইপোথিসিসটাকে আমরা ধরি আর কি, সেটাকে বলা হয় নাল হাইপোথিসিস। তারপর সেটা অ্যাকসেপ্ট করা হয় বা রিজেক্ট করা হয়। এই যে কাজটা যেটা করছি আমরা সেটাকে বলা হয় হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস টেস্টিং ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে প্রচন্ড ইম্পর্টেন্ট। এই যে আমরা বলি যে ইলেকট্রনিক গুডসের কোনো কি গ্যারান্টি নেই, ঠিক আছে, একটা মোবাইল কিনলাম, ভালো কোম্পানির মোবাইল, বন্ধুরা অনেকে ইউজ করে, মোবাইলটা খুব ভালো, তোর কপালেই খারাপটা জুটলো, মানে এরকম তো হয়, এরকম তো লোকে বলে ইলেকট্রনিক গ্যাজেটস হচ্ছে লাকের ব্যাপার। তো বড় বড় কোম্পানি থেকে হয় ব্যাচে জিনিস তৈরি হয়, তার হাজার হাজার প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো যেগুলো বিখ্যাত কোম্পানি তারা কি করে, ডিফেক্টিভ মাল পাওয়ার প্রবাবিলিটিটা তারা সবসময় তাদেরটা মানে তাদের সবসময় খুব কম থাকে, এটা ডিফেক্টিভ প্রোডাক্ট এটা হওয়ার প্রবাবিলিটি কখনোই কিন্তু জিরো নয়। তার জন্যই আমরা খুব ভালো কোম্পানিরও খুব রদ্দি মাল মাঝে মাঝেই পেয়ে থাকি। হয়তো ডিফেক্টিভ প্রোডাক্ট পাওয়ার প্রবাবিলিটি হয়তো 3%, যেটা কোনো খারাপ কোম্পানির ক্ষেত্রে সেটা হয়তো 20%। এখন ওদের পক্ষে তো সম্ভব নয় প্রতিটা জিনিসকে হাতে ধরে চেক করা যেটা ঠিক আছে কিনা। একটা কোম্পানি কোনো একটা পার্টিকুলার দিনে 50,000টা বাল্ব বানালো, 50,000টা বাল্বের প্রত্যেকটাকে জ্বালিয়ে জ্বালিয়ে চেক করা কোনোদিন ওদের পক্ষে সম্ভব না। ওরা কি করে, ওরা 50,000টা বাল্বের মধ্যে যে কোনো এনি 30 বাল্ব তুলে নেয়, সিলেক্ট করে যে কোনো 30টা। আচ্ছা, এরপর ওরা ধরে নেয় নাল হাইপোথিসিস, সেটা হচ্ছে কি প্রত্যেকটা বাল্বের ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি, এভাবে লিখতে হবে না, প্রত্যেকটা বাল্বের ক্ষেত্রে প্রবাবিলিটি that it is defective, null hypothesis probability that it is defective এটা ধর 2%। এইবার এটা নাল হাইপোথিসিস ধরলাম। এবার কি বলেছি যে হাইপোথিসিসের বেসিসে একটা ক্যালকুলেশন করতে হবে। এটা একটা খুব সিম্পল এক্সাম্পল যাতে তোদের বুঝতে সুবিধা হয়। তাহলে ক্যালকুলেশনটা কি, যেহেতু 2% ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি প্রত্যেকটা বাল্বে, তাহলে এই যে 30টা বাল্বের মধ্যে আমার ডিফেক্টিভ বাল্ব পাওয়ার চান্স মানে কটা বাল্ব ডিফেক্টিভ আমি পেতে পারি সেটা হচ্ছে 5 3/5, 3/5 একটা ফ্র্যাকশন। তার মানে হচ্ছে যে মানে একটাও পাবো না, তাই তো 3/5 ইজ লেস দ্যান 1, তার মানে আমার উচিত একটাও ডিফেক্টিভ না পাওয়া, জিরো ডিফেক্টিভ বাল্ব পাওয়া উচিত। আচ্ছা, এই কথাটার মানে কি এই যে আমি যদি 30টা বাল্বের মধ্যে 2টো বাল্ব ডিফেক্টিভ পেয়ে যাই, তাহলে 50,000টা বাল্বের লটকে কি আমি বাদ দিয়ে দেবো? এই ব্যাপারে তোদের মতামত কি, এটা একটু শুনি। ধর তোরা কোনো একটা কোম্পানির ম্যানেজার,
ঠিক আছে, এবার তোর কোম্পানির হচ্ছে গ্যারান্টিটা কি যে 2% ডিফেক্টিভ, তাহলে 30টা বাল্বে একটাও ডিফেক্টিভ পাওয়ার কথা নয়, কিন্তু 30টা বাল্বকে চেক করে 2টো ডিফেক্টিভ বেরোলো, তাহলে কি পুরো 50,000টা বাল্বকে কি তুই ফেলে দিবি না কি করবি? বলতো কি করবি? মানে নাল হাইপোথিসিস কি রিজেক্ট করে দিবি, এটা হচ্ছে প্রশ্ন। মানে বেসিক্যালি তো তাই, আমি একটা হাইপোথিসিস ধরছি, তার বেসিসে ক্যালকুলেশন করছি, সেটার বেসিসে আমি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছি বা রিজেক্ট করছি। তো প্রশ্ন হচ্ছে যে নাল হাইপোথিসিসকে আমি রিজেক্ট করব? আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে যে, বুঝতে পারছিস তোরা প্রচন্ড কনফিউজড হয়ে যাচ্ছি, তাহলে তো কোম্পানি তো তাহলে চলবে না এরকম করলে। উত্তরটা হচ্ছে, দেখ আমরা তো 50,000-এর মধ্যে 30টা বাল্ব তুলেছি, এমন হতেই পারে যে আসলে বাল্বগুলো মোটেও খুব বেশি ডিফেক্টিভ নয়, কিন্তু ঘটনাচক্রে আমি এমন 30টা বাল্ব তুলেছি যার মধ্যে 2টো ডিফেক্টিভ বেরিয়ে গেছে। আসলে হয়তো বাকি মানে 50,000টা বাল্ব হয়তো আমার কোম্পানির স্ট্যান্ডার্ড ঠিকঠাকই ফলো করছে, কিন্তু ঘটনাচক্রে আমি হয়তো এমন 30টা বাল্ব তুলেছি যার মধ্যে 2টো ডিফেক্টিভ বেরিয়ে গেল। সেই জন্য হাইপোথিসিস টেস্টিং এর ব্যাপারটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়, ওখানে একটা টলারেন্স বলে একটা ব্যাপার থাকে। টলারেন্স নাকি এক্সাক্ট টেকনিক্যাল টার্মটা আমি মোস্ট অফ টলারেন্সই, এটার মানে হলো যে আমার হিসাব মতো 0 ডিফেক্টিভ পাওয়া উচিত, কিন্তু 0 ডিফেক্টিভ না পেলেই আমি রিজেক্ট করে দেবো হাইপোথিসিসটাকে, তা নয়। হিসাব মতো যা পাওয়া উচিত তার সঙ্গে আমি একটা রেঞ্জ ডিফাইন করবো যে আচ্ছা আমার 0 ডিফেক্টিভ পাওয়া উচিত, আমি নাল হাইপোথিসিস তখনই রিজেক্ট করব যদি আমি ডিফেক্টিভ বাল্বের সংখ্যা গ্রেটার দেন 2 পাই। সাপোজ এটা আমাকে কেন করতে হবে, কেননা এই 30টা বাল্ব ঘটনাচক্রে হতেই পারে যে 30-এর মধ্যেই কপাল দোষে 2টো বেশি ডিফেক্টিভ ঢুকে গেছে, আসলে হয়তো বাকিগুলো সব ঠিকই আছে। তাই ব্যাপারটা এরকম স্ট্রেট ফরওয়ার্ড নয় যে আচ্ছা 2% তাহলে লেস দ্যান 1 তাহলে 0 ডিফেক্টিভ, ঠিক 0 না পেলেই আমার রিজেক্ট হয়ে গেল, নাল হাইপোথিসিস, মোটেও তা নয়। সঙ্গে একটা রেঞ্জ ডিফাইন করা হয় যে ডিফেক্টিভ বাল্বটা 0 তো তাহলে ঠিক আছে, তার সঙ্গে আরো 2 আমি এক্সট্রা দিলাম, ওই পরীক্ষায় গ্রেস মার্কস দেওয়ার মতো। 2টোর বেশি ডিফেক্টিভ বাল্ব পেলে তবেই আমার নাল হাইপোথিসিস রিজেক্ট হবে। এবার এই লিমিটটা 2 সেট করবি না 1 সেট করবি নাকি 3 সেট করবি, এটার জন্য তোকে হতে হবে এক্সপার্ট স্ট্যাটিস্টিশিয়ান, মানে যেটা নিয়ে আলোচনা করলাম আর কি এতক্ষণ। তো যাই হোক, তো এই হচ্ছে তোর হাইপোথিসিস টেস্টিং। তাহলে কি কি হলো? প্রথমত তোরা ট্রায়াল সম্পর্কে জানলি, তারপরে তোরা জানলি যে জিনিসপত্র প্রেডিক্টেবল নাও হতে পারে, মানে ইনফ্যাক্ট প্রেডিক্টেবল হয় না রিয়েল লাইফে, যখনই লার্জ লার্জ নাম্বার অফ পার্টিকেল, লার্জ নাম্বার অফ হিউম্যান বিইংস, লার্জ নাম্বার অফ কয়েন টস, যখনই বড় সংখ্যা, ছোট সংখ্যার ক্ষেত্রে আলাদা ব্যাপার, যখনই বড় সংখ্যার দিকে যত আমরা যাব তত হচ্ছে ডেফিনিট রেজাল্টের গল্প ওখানে নেই, তখন সবকিছুই প্রবাবিলিস্টিক। এবং যে কোনো একটা নাম্বার, একটা ভেরিয়েবল, সেটা যে কি ভ্যালু নেবে সেটা মানে কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল, এবং যা খুশি নিতে পারে, তার মধ্যে কোনো প্যাটার্নই হয়তো নেই, সো র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট কি, ফেভারেবল ইভেন্ট। এখন ফেভারেবল ইভেন্টের নাম্বার অফ ফেভারেবল ইভেন্টস ডিভাইডেড বাই টোটাল ইভেন্টস, বা নাম্বার অফ ফেভারেবল ট্রায়ালস ডিভাইডেড বাই টোটাল ট্রায়ালস, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ দ্যাট পার্টিকুলার ইভেন্ট। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে এই র্যান্ডম ভেরিয়েবলটা ডিসক্রিটও হতে পারে আবার কন্টিনিউয়াসও হতে পারে। এরপর আমরা দেখলাম যে র্যান্ডম ভেরিয়েবলের এক একটা র্যান্ডম ভেরিয়েবলের এক এক রকম প্রবাবিলিটি, তো এক্স ভার্সাস পি এক্স এর যে প্লট, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবার কিছু থিওরিটিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে অলরেডি,
এবার আমাকে জানতে হবে যে আমি এক্সপেরিমেন্টালি গ্রাফ প্লট করে যে পিটি পেলাম সেটা কোন থিওরিটিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সঙ্গে ম্যাচ করছে, যদি আমি এটা জানতে চাই। বা আমি সিম্পল যে উদাহরণটা দিলাম এটাও আমি জানতে চাইতে পারি যে কোনো একটা নির্দিষ্ট প্রবাবিলিটি আছে, একটা কিছু একটা ঘটনার একটা নির্দিষ্ট প্রবাবিলিটি আছে, বাস্তবে সেটা ওটাকে ফলো করছে কিনা। ঠিক আছে, মানে মোদ্দা কথা হচ্ছে যে কিছু একটা থিওরিটিক্যাল কি বলবো, মানে থিওরিটিক্যাল স্টেটমেন্ট আছে অ্যাবাউট সাম ডেটা, কোনো একটা ডেটা নিয়ে কিছু একটা থিওরিটিক্যালি বলা হয়েছে, সেটা মানে ট্রু অর ফলস সেটা তোকে অ্যাকচুয়ালি টেস্ট করতে হবে। এরকম কিছু একটা যদি ব্যাপার থাকে যে তোকে একটা কিছু বৃহৎ সংখ্যক কিছু একটা তোকে দেওয়া হলো, দিয়ে সেটা সম্পর্কে থিওরিটিক্যালি কিছু একটা বলে দেওয়া হলো যে এখানে 3%-এর বেশি ডিফেক্টিভ আইটেম থাকে না, বা এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, কিছু একটা বলা হলো। এবার তোকে সেই হাতে তুই যা পেয়েছিস সেটা ওই থিওরিটিক্যাল স্টেটমেন্টকে ফলো করছে কিনা সেইটা তোকে বলতে হবে বা চেক করতে হবে। সেই যে চেক করবি, চেক করার যে procedure, that procedure is called hypothesis testing. ঠিক আছে, তো এই যে টোটাল যে জিনিসটা বললাম এই পুরো জিনিসটাই তোরা ওই প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, মানে কি বলে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটিতে ওইটা যে ইউনিটটা আছে এই গোটা জিনিসটা তোরা ওটাতে পড়বি। আচ্ছা, সেটা আমরা পড়বো হচ্ছে এইটা করার পরে। সামনের শনিবার আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা পড়বো। আর এর পরের উইকে থার্সডে হচ্ছে এই জিনিসগুলো ডিসকাস করব। তাহলে আবার 7 দিন টাইম পাওয়া যাচ্ছে। সেই 7 দিনে তোদের কাজ হচ্ছে ওই যে ডেটাগুলো কালেক্ট করেছি সেইগুলোর পিএক্স ভার্সাস এক্স এটা প্লট করা। আর কেউ যদি 30টা হাইট পেয়ে থাকিস তাহলে তাকে আমি অন্য হাইটগুলো দেব, মানে 50-এর কম হলে ওটা ঠিক এফেক্ট মানে ব্যাপারটা বোঝা যাবে না। তো তাহলে তোরা 7 দিনের, তাহলে নেক্সট থার্সডের মধ্যে তোরা এক্স ভার্সাস পিএক্সটা প্লট করে যদি হয়ে যায় তাহলে আমাকে আগেই পাঠাস, তাহলে আমি একটু দেখে রাখতে পারবো। হ্যাঁ, আর সামনের শনিবার 7টার সময় ওই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন শিখবো। কেমন?